আসসালামু আলাইকুম। আমার শুভাকাঙ্ক্ষীবৃন্দ। আমি আজকে ইন্সপেক্টরশিপ যে বিভাগে পদোন্নতি পরীক্ষা হলো, এই পরীক্ষার পুস্তক সহ এবং পুস্তক ব্যতীত যে প্রশ্নগুলো এসেছিল তার সম্ভাব্য উত্তর নিয়ে আলোচনা করব। আসলে কেন সম্ভাব্য বলছি সে বিষয়টা হলো যে আমি কোনো দেবতা নই, আমি কোনো কবি নই। যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো আমার সাধ্যমতো সমাধানের চেষ্টা করেছি। আপনারা মিলিয়ে দেখবেন আপনাদের সাথে এর কোনো মিল আছে কি নেই। যাই হোক, পুস্তক সহ পরীক্ষার প্রথম প্রশ্ন যেটা এসেছিল যে রাতের অন্ধকারে ক নামক ব্যক্তি পূর্ব শত্রুতার জেরে ক্ষয়ের বাগানে আগুন লাগিয়ে দেয়। কয়ের ভাই গ এবং ঘ এই আগুন লাগার কাজে সহযোগিতা করেন। এখানে জানতে চাচ্ছে যে বিষয়টা প্রথমত একটা বাগানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং এর সাথে সহায়তা করেছে। তার ভাই সহায়তা করুক, তার বন্ধু সহায়তা করুক, যেই সহায়তা করুক না কেন, এটি আইনে শাস্তিযোগ্য একটা অপরাধ। তাহলে যিনি আর একজনের বাগানে পূর্ব শত্রুতার জেরে আগুন লাগিয়ে দিয়েছেন বাগানে, তার অপরাধটি হয়েছে পেনাল কোডের 435 ধারা। আর যারা সহায়তা করেছেন কোনো কাজের জন্য, এই সহযোগিতা করার অপরাধে তারা অপরাধী হবেন। তাদের যে অপরাধ, এর শাস্তির কথা বলা হয়েছে পেনাল কোডের 109 ধারা। তারা সহযোগিতা করেছিলেন, তারা কিন্তু প্ররোচনা দিয়ে উপস্থিত ছিলেন। এই বিষয়টা আমরা একটু বলে নিই। 114 ধারা হওয়ার কোনো সুযোগ নেই। যাই হোক, উত্তর হলো 435/109। এরপরে আপনাদের অনেক মন্তব্য আছে, এই স্বল্প সময়ে এই মন্তব্য বোঝানো সম্ভব নয়। পরবর্তী প্রশ্ন, কয়ের চাচাতো ভাই খ, সে 10 বছরের সাজাপ্রাপ্ত আসামি, সে পালিয়ে বেড়াতো। দয়া করে খ তাকে আশ্রয় দেন। বিষয়টি তার ভাইয়েরাও জানতো। পরবর্তীতে পুলিশ এসে ককে গ্রেফতার করে নিয়ে যান। আমরা যদি দেখি পেনাল কোডে কিছু ধারা আছে, আশ্রয়দানের ধারা। সেখানে মামলার আসামির কথা বলা হয়েছে, পরোয়ানার আসামির কথা বলা হয়েছে। তো পেনাল কোডের 216 ধারায় বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি সাজা প্রাপ্ত বা যাকে গ্রেপ্তার করিবার জন্য আদালত কর্তৃক নির্দেশ দেওয়া হয়েছে, এ ধরনের ব্যক্তিকে যদি কেউ আশ্রয় দান করেন, তাহলে তার শাস্তির কথা বলা হয়েছে পেনাল কোডের 216 ধারায়। এখানে সবাই 216 ধারা অনুযায়ী শাস্তির যোগ্য অপরাধ করবেন, তবে তার দুই ভাই যে জানতো, এই জানার কারণে তাদের কাজটি পেনাল কোডের 216 ধারায় শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে না। তাহলে কার অপরাধ হবে? যে কিনা আশ্রয় দিয়েছিল তার। কত ধারায়? পেনাল কোডের 216 ধারায়। পরবর্তী প্রশ্ন, অষ্টম শ্রেণীর একজন ছাত্রী স্কুল থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন বখাটে তাকে উত্ত্যক্ত করত, বিরক্ত করত। মেয়েটির সম্ভ্রম রক্ষার্থে তার হাতে থাকা ব্যাগ দিয়ে সেই বখাটেকে আঘাত করলে বখাটে মারা যায়। আসলে এখানে আপনাকে ভুল পথে নিয়ে যাওয়ার জন্য এই প্রশ্নটা করা হয়েছে, যাতে একটা ভুল উত্তর দিতে পারে দেন আর কি। আপনি তো মনে করবেন যে পেনাল কোডের 100 ধারা 3 নম্বর উদাহরণ অনুযায়ী এই নারীটির বা এই শিশুটির কোনো অপরাধ হবে না, অর্থাৎ এই অষ্টম শ্রেণীর ছাত্রী, তার কোনো অপরাধ হবে না। আসলে বিষয়টি তা নয়। একজন নারী দেহ রক্ষার প্রয়োজনে অপর আরেকজন ব্যক্তিকে হত্যা করলেও আইনে অপরাধ হিসেবে গণ্য হইবে না। সেখানে নারীদের ক্ষেত্রে একটা স্পেসিফিক ধারা দেয়া আছে, একটা সুনির্দিষ্ট করে একটা উদাহরণ দেয়া হয়েছে যে অভিপ্রায়ে ধর্ষণের অভিপ্রায়ে
যদি কোনো ব্যক্তি আক্রমণ করেন বা আঘাত করেন, তাহলে সেক্ষেত্রে একজন নারী তার দেহ রক্ষার প্রয়োজনে, অর্থাৎ ধর্ষণের হাত থেকে রক্ষার্থে ধর্ষকের যদি মৃত্যু ঘটায়, সেক্ষেত্রে তার অপরাধ হিসেবে গণ্য হইবে না। অর্থাৎ যিনি ধর্ষণ করতে এসেছেন তার মৃত্যু ঘটায়, সেক্ষেত্রে তার অপরাধ হিসেবে গণ্য হবে না। কিন্তু উত্ত্যক্ত করা কিংবা বিরক্ত করা, এক্ষেত্রে পেনাল কোডের ১০০ ধারা প্রযোজ্য হবে না। তাহলে কি হবে? তার কাজটি আসলে খুন হিসেবে গণ্য হবে। আপনি হয়তো মনে করবেন যে অপরাধজনক নরহত্যা কেন হচ্ছে না, এটি হওয়ার সুযোগ নেই। আজ পর্যন্ত কোনো থানায় পেনাল কোডের ৩০৪ ধারায় কোনো মামলা রেকর্ড হয় না, ৩০২ ধারায় মামলা হয়। এরপরেও আপনারা অভিজ্ঞ যারা আছেন, আপনারা হয়তো আরো ভালো বোঝাতে পারবেন। পরবর্তী প্রশ্ন, একটি নির্মাণাধীন ভবনের উপরে একটি লোহার রড পড়ে একজন পথচারী মারা গেছেন আর একজন আহত হয়েছেন। পরবর্তীতে দেখা গেছে যে তারা এই ভবন নির্মাণের ক্ষেত্রে কোনো ধরনের নিরাপত্তা বেষ্টনী রাখে নাই। তাহলে কি হলো? একজন লোক মারা গেছেন। কিভাবে মারা গেছেন? রড পড়ে মারা গেছেন। আসলে এটি কিন্তু অপরাধজনক নরহত্যা। এই রড পড়ে মারা যাওয়াটা অপরাধজনক নরহত্যা। আর এ ধরনের নরহত্যার শাস্তি হলো পেনাল কোডের ৩০৪ এর ক, অর্থাৎ অবহেলাজনিত কারণে মৃত্যু। পেনাল কোডের ২৮৮ ধারায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি কোনো নির্মাণ কাজ করেন, তাহলে তাকে অবশ্যই কোনো নির্মাণ সামগ্রী যাতে পড়ে না যায় এবং নির্মাণ সামগ্রী পড়ে গিয়ে যাতে কেউ আঘাতপ্রাপ্ত না হয়, বা কোনো ব্যক্তি যেন অস্বস্তি বোধ না করেন, কোনো ব্যক্তি যেন নিরাপত্তাহীনতায় যেন না ভোগেন, সে লক্ষ্যে আপনি আপনার এই দালান ভাঙার সময় বা দালান মেরামত করার সময় বেষ্টনী দিয়ে রাখবেন। এটা ২৮৮-তে বলা হয়েছে। আর এ ধরনের অপরাধের কারণে যেহেতু মৃত্যু হয়েছে, তার শাস্তিটি পেনাল কোডের ৩০৪ এর ক। আরেকটা বিষয় হলো, একজন গুরুতর আঘাত পেয়েছেন। আসলে গুরুতর আঘাত পেলেই, যেহেতু রডের আঘাতে গুরুতর আঘাতের কথা বলা হয়েছে, সেখানে পেনাল কোডের ৩২৫ ধারা আসার কোনো সুযোগ নেই। তাহলে কোন ধারা আসবে? ৩২৩ ধারা। কেন ৩২৩ আসবে গুরুতর লেখা সত্ত্বেও? আসলে গুরুতরের ৩২৫ কিংবা ২৬, এই গুরুতর আঘাতের শাস্তির কথা উল্লেখ করতে গেলে অবশ্যই প্রশ্নে উল্লেখ করা থাকতো যে রড পড়ে তার অঙ্গহানি হয়েছে, দৃষ্টিশক্তি চিরতরে খর্ব হয়েছে, পুরুষত্ব হানি ঘটেছে। অর্থাৎ পেনাল কোডের ৩২০ ধারায় যে উদাহরণ, সেটা যেহেতু এখানে নেই, ধরে নিতে হবে এই প্রশ্নের উত্তর পেনাল কোডের ৩২৩ ধারা। এরপরে কয়েকজন সাধারণ নাগরিক ব্যক্তিগত প্রয়োজনে জিডি করার উদ্দেশ্যে থানায় ডিউটি অফিসারের নিকট তিনি চলে আসছেন। ডিউটি অফিসার জিডি না করে তার প্রতিপক্ষকে বিষয়টি জানিয়ে দেন। আসলে কেউ যদি থানায় কোনো অভিযোগ নিয়ে যান, আমি বারবার করে একটা কথা বলি, খাজা বাবার দরবারে কেউ যদি যায়, তারা খালি হাতে ফিরতে পারে, এরকমও আছে। কিন্তু পুলিশের দরবারে গেলে কেউ খালি হাতে ফিরে না। হয় পুলিশ মামলা নিয়ে নেন, না হলে পুলিশ জিডি করে দেন। তাহলে একজন ব্যক্তি অভিযোগ নিয়ে গেলে পুলিশের দায়িত্ব কি ছিল? সিআরপিসির ১৫৫ ধারা অনুসরণ করে তার অভিযোগখানা গ্রহণ করা, তো জেনারেল ডায়েরিভুক্ত করা। আসলে এই জেনারেল ডায়েরিভুক্ত করার ক্ষেত্রে আপনারা ওই পুলিশ আইনের ৪৪, বিআরবি ৩৭৭, এটা আপনি কিভাবে লিখবেন? এখানে ৩৭৭, ৪৪, ১৫৪, ৫৫ আসার কোনো সুযোগ নেই। তাহলে কেউ যদি অভিযোগ থানায় নিয়ে যান জিডি করার জন্য, পুলিশের কি বলা হয়েছে? সিআরপিসি ১৫৫ রেখে বলা হয়েছে পুলিশ এটা গ্রহণ করবেন এবং জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করবেন। অভিযোগকারীকে প্রয়োজনে আদালতে যাওয়ার পরামর্শ দেবেন, এরকম বিষয়টি উল্লেখ করা হয়েছে। তাহলে ১৫৫ ধারা তার কাজ ছিল। সে যেহেতু জিডিটা করেননি, না করে
প্রতিপক্ষকে সংবাদ দিয়েছেন, অর্থাৎ তার অপরাধটি পেনাল কোডের 217 ধারা। অর্থাৎ এই পুলিশ অফিসার, যিনি ডিউটি অফিসার, তিনি যে আইনটি লঙ্ঘন করেছেন পেনাল কোডের 217। তাহলে এই প্রশ্নের উত্তর 217/155। তাহলে বুদ্ধি খাটিয়ে সাজিয়ে গুছিয়ে আপনাকে লিখতে হবে। এফএম কি? এফএম থানায় গৃহীত হওয়ার পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার করণীয় কি? আপনারা সবাই জানেন এফএম অর্থ ফাইনাল মেমো। এই ফাইনাল মেমোটি আদালত কর্তৃক ইস্যু হয়ে থাকে, অর্থাৎ একটা মামলা নিষ্পত্তির পর আদালত যে আদেশ দেন, ওই আদেশনামাটাই কোর্ট পুলিশ কর্তৃপক্ষ এটি পুলিশ সুপার এবং থানার নিকট প্রেরণ করেন। পিআরবি 445 বিধি অনুযায়ী এফএম এর বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। যা মামলা পুনরুজ্জীবিতকরণ বলতে কি বোঝেন? কিভাবে মামলা পুনরুজ্জীবিত করা হয়? আসলে মামলা পুনরুজ্জীবিত তার মানে একটা লোক মারা গেছে, তাকে আপনি জীবিত করবেন? হ্যাঁ, তার মানে মামলাটি মৃত, তাকে আপনি জীবিত করতেছেন। এর কোন মামলাটি? অর্থাৎ যে মামলা চূড়ান্ত রিপোর্ট সত্য দাখিল করা হয়েছে, ঘটনাটি সত্য, কিন্তু কাউকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিলের মতো কোনো সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়নি। তার মানে একজন ব্যক্তিকে শনাক্ত করা যায়নি কোন ব্যক্তিটা অপরাধটা করেছে। অপরাধটা সংঘটিত হয়েছে, কিন্তু সে ব্যক্তির নাম ঠিকানা আপনি সংগ্রহ করতে পারেননি। তদন্তকারী কর্মকর্তা সেখানে কিন্তু এই সিআরপিসি এর 173 ধারা অনুযায়ী যখন চূড়ান্ত রিপোর্ট সত্য দাখিল করেন, তখন কিন্তু এই কথাটা উল্লেখ করেন যে আমার তদন্তের সাক্ষ্য প্রমাণে মামলার ঘটনাটি সত্য প্রমাণিত হলেও কাউকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করার মতো কোনো সাক্ষ্য প্রমাণ নেই। সে লক্ষ্যে মামলাটি চূড়ান্ত রিপোর্ট সত্য দাখিল করা হলো। ভবিষ্যতে যদি কোনো তথ্যপত্র পাওয়া যায় তাহলে মামলাটি পুনরুজ্জীবিত করা হবে। এটি চূড়ান্ত রিপোর্ট সত্যের ক্ষেত্রে, অর্থাৎ পিআরবি 277-এ বলা হয়েছে মামলা পুনরুজ্জীবিত পুলিশ কিভাবে করবেন। এটি অফিসার ইনচার্জ এটি তথ্যপত্র পেলে এই মামলাটি পুনরুজ্জীবিত করার ব্যবস্থা গ্রহণ করতে পারে। যাই হোক, এরপরে যে প্রশ্নটা আসছে যে গার্মেন্টস শ্রমিকদের সংঘর্ষ হয়েছে। গার্মেন্টস শ্রমিকদের সংঘর্ষ হয়েছে, সেখানে 80 জনকে, তার মধ্যে একজন মারাও গেছে। এই সংক্রান্তে 80 জনকে আসামি করে একটা মামলা দায়ের করা হয়েছে। এই মামলারই একজন ব্যক্তি নিরপরাধ, তিনি ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন না, এটা তিনি তদন্তকারী কর্মকর্তাকে জানিয়েছেন। এখন এই তদন্তকারী কর্মকর্তা তাকে এই মামলার দায় থেকে কিভাবে অব্যাহতি দিবেন, এটাই জানতে চাচ্ছে। আর আপনারা কি করেছেন? ওই যে সাক্ষ্য আইনের 11 ধারায় বলা হয়েছে অজুহাত, আমি এখানে ছিলাম না, ঢাকায় ছিলাম, আপনারা 11 ধারা দিয়েছেন। আসলে 11 ধারার প্রশ্ন না, এটি সিআরপিসির 173 এবং পিআরবি 272-এর প্রশ্ন। অর্থাৎ পুলিশ কর্মকর্তা এই ঘটনা সংক্রান্তে অভিযোগপত্র দাখিল করা কালে জনৈক মালিক যিনি, তাকে তিনি নট সেন্ট অফ ইন সিএস, অর্থাৎ তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় না এই কারণে, অর্থাৎ চার্জশিট থেকে তিনি তাকে অব্যাহতি দিতে পারবেন, এটা তার ক্ষমতা দেওয়া হয়েছে সিআরপিসির 173 এবং পিআরবি 272 বিধি অনুযায়ী। যে পুলিশ চার্জশিট দেন, চার্জশিট থেকে তাকে তিনি অব্যাহতি দিতে পারবেন। অথচ আপনারা 11 ধারা দৌড়াদৌড়ি নিয়ে শুরু করেছেন। যাই হোক, আপনারা যেটা ভালো বুঝেছেন। এরপরে কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, অর্থাৎ 2026, 54 ধারা সংশোধন এবং সংযোজন সম্পর্ক, অর্থাৎ সিআরপিসি 54 ধারার পুরোটাই, অর্থাৎ 11টি যে উদাহরণ দেওয়া হয়েছে, 11টি যে কারণ দেখানো হয়েছে এ ধরনের অপরাধের সাথে জড়িত থাকলে একজন ব্যক্তিকে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে, সেটাই এখানে জানতে চাচ্ছে। আচ্ছা, বৈরী সাক্ষী, এটা আপনারা সবাই জানেন, সাক্ষ্য আইনের 154 ধারা। অর্থাৎ আপনি সাক্ষীকে ডেকেছেন আপনার পক্ষে কথা বলার জন্য, সে আপনার পক্ষে কথা না বলে সে কথা বলছে কার পক্ষে? আসামির পক্ষে। সংক্ষেপে বললাম, অর্থাৎ সাক্ষ্য আইনের 154 ধারা, সাক্ষীকে বৈরী ঘোষণার পদ্ধতি আলোচনা করুন, এটিও সাক্ষ্য আইনের 154 ধারায় উল্লেখ করা হয়েছে। ডিজিটাল সাক্ষ্য সংগ্রহ পদ্ধতি আলোচনা করুন, ডিজিটাল সাক্ষ্য সংগ্রহ সংরক্ষণ কি কি সাবধানতা অবলম্বন করতে হয়, এই প্রশ্নটি
পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক অপরাধ তদন্ত নির্দেশিকার প্রশ্ন। আপনারা যাদের কাছে অপরাধ তদন্ত নির্দেশিকা বই আছে, আপনারা ওই বইয়ের 134 নাম্বার পৃষ্ঠায় খুঁজলে আপনি পেয়ে যাবেন এই প্রশ্নের উত্তর। পরবর্তী যে প্রশ্নটা, আইনের আলোকে সাক্ষীর যোগ্যতা আলোচনা করুন। অর্থাৎ কে সাক্ষী হতে পারে, এটি 118 ধারার প্রশ্ন সাক্ষ্য আইনের। যে ব্যক্তি কিনা আদালতের জিজ্ঞাসিত প্রশ্ন বুঝে উত্তর দিতে পারবেন তিনি সাক্ষী হওয়ার যোগ্য। যাই হোক, এরপরে বলছে এরপরে যে কথাটি বলছে, ফৌজদারি কার্যবিধির 164 ধারায় গৃহীত জবানবন্দির সাক্ষ্যগত মূল্য। এই 164 ধারায় যে জবানবন্দিটা একজন অভিযুক্ত ব্যক্তি আদালতে দিয়ে থাকেন, সেই জবানবন্দির সাক্ষ্যগত মূল্যের কথা বলা হয়েছে সাক্ষ্য আইনের 28 ধারায়। আপনারা 24 ধারা দিয়ে রেখেছেন, কারণ 28 ধারায় বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তির সাক্ষ্য আইনের 24 ধারা অনুসরণ করে জবানবন্দি লিপিবদ্ধ করা হয়, তাহলে এই জবানবন্দিটা আদালতে প্রাসঙ্গিক। প্রাসঙ্গিক মানে কি? গ্রহণযোগ্য, দাম আছে, মূল্য আছে, আদালত মানিয়ে নিবেন যে ঘটনাটি যা বলছে এটা সঠিক, এটাই সঠিক কারণ। তো সঠিক উত্তর হলো এখানে সাক্ষ্য আইনের 118 এবং 28, তার মাঝে আপনাকে 24টা উল্লেখ করতে হবে। যাক, পরবর্তী যে প্রশ্নটা, জনৈক নারী থানায় এসে জানায় যে জোরপূর্বক তার গর্ভপাত করানো হয়েছে। এই সংক্রান্তে কয়ের বিরুদ্ধে সে থানায় লিখিত দায়ের করেন। এখন পুলিশ অফিসার কয়ের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন? একজন নারীকে জোর করে গর্ভপাত করানো হয়েছে, এ ধরনের অভিযোগ যখন কোনো নারী থানায় দিবেন, আপনি পুলিশ অফিসার হিসেবে কি করবেন? অনেকে বলছে মামলা রেকর্ড করবেন, এ করবেন, সে করবেন। আসলে বিষয়টি তা নয়। জোর করে যদি কারো গর্ভপাত করানো হয়, সেক্ষেত্রে পেনাল কোডের 313 ধারায় বলা হয়েছে যে তার অপরাধের কথা, আর এই অপরাধটি আমলের অযোগ্য অপরাধ। তো আমলের অযোগ্য অপরাধ তো পুলিশ মামলা রেকর্ড করতে পারবে না। তাই বলে কি পুলিশ ফেরত পাঠাবেন? তাও কিন্তু না। পুলিশ কি করবেন? এই আমলের অযোগ্য অপরাধের বিষয়টি সংক্রান্তে সিআরপিসির 155 ধারা অনুসরণ করে এই আমলের অযোগ্য অপরাধটি তিনি গ্রহণ করবেন, ডায়েরিভুক্ত করবেন এবং বিষয়টি সংক্রান্তে অভিযোগকারীকে আদালতে যাওয়ার পরামর্শ দেবেন। প্রয়োজনে পুলিশ কি করবেন? তদন্তের জন্য আদালতের নিকট আবেদন করবেন। তদন্তের অনুমতি প্রাপ্ত হয়ে এই সিআরপিসির 155 ধারা অনুযায়ী তদন্ত কার্যক্রম সমাপ্ত করবেন। তার এই মামলার উত্তর হলো সিআরপিসির 155 প্যানেল কোডের 313। এরপরে আপনারা মিলিয়ে দেখবেন, তবে মন্তব্য করার আগে মূল বইগুলো দেখবেন। যাও, পরবর্তী যে প্রশ্ন আসলো, কোন নারী থানায় প্রাথমিক সাক্ষ্য প্রমাণ সহ হাজির হয়ে থানা অফিসার ইনচার্জের নিকট একটা অভিযোগ দায়ের করেছেন। আপনি অফিসার ইনচার্জ হিসাবে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2025 অনুযায়ী কি পদক্ষেপ গ্রহণ করবেন? আসলে এটি হলো নারী ও শিশু নির্যাতন দমন আইনের 25 কয়ের 1 ধারা। তার মানে আপনি মামলা রেকর্ড করবেন, তদন্ত করার ব্যবস্থা নেবেন, প্রয়োজনে মেডিকেল চেক আপ করার ব্যবস্থা নেবেন। এই হলো প্রশ্নের উত্তর আপনার। অর্থাৎ একজন নারী যদি কোনো পুলিশ অফিসারের নিকট কোনো অভিযোগ দায়ের করেন নারী ও শিশু নির্যাতন দমন সংক্রান্ত কোনো অপরাধের বিষয়ে, তাহলে পুলিশ কি ব্যবস্থা নেবেন? এটি হলো 25 কয়ের 1 ধারা। 2 আসার সুযোগ নেই, কারণ 2 এর প্রশ্ন এখানে বলেনি। 25 কয়ের 1। যা নির্যাতন ও হেফাজতে মৃত্যু অধীনে অপরাধের দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করার সুযোগ আছে কি? যদি থাকে তার প্রক্রিয়া, হ্যাঁ, এটি এই আইনের 16 ধারার মধ্যে উল্লেখ করা হয়েছে। পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে অপ্রযোজ্যতার ক্ষেত্রসমূহ আলোচনা করুন, এটি পর্নোগ্রাফি আইনের 9 ধারার মধ্যে উল্লেখ করা হয়েছে।
সাইবার সুরক্ষা আইন 2026 অনুযায়ী জব্দ ও তল্লাশি সম্পর্কে আলোচনা করুন। হ্যাঁ, এটি সাইবার সুরক্ষা আইনের 35 ধারার মধ্যে উল্লেখ করা হয়েছে। এফআইআর রুজু হওয়ার পর বাদীর আবেদনের প্রেক্ষিতে তা পরিবর্তন করা যাবে কি? আসলে সুযোগ নেই। সিআরপিসি 243 বিধি অনুযায়ী যাহার একবার রেকর্ড হলে তা পরিবর্তন, পরিমার্জন, সংশোধন করার কোনো সুযোগ নেই। ভালো কথা। আচ্ছা, একটি অপমৃত্যুর মামলা কিভাবে খুন মামলায় রূপান্তরিত হয়? এটি পেনাল কোডের নয়, এটি প্রশ্ন হলো পিআরবি 306। অর্থাৎ পিআরবি 306 কি বলা হয়েছে? পোস্টমর্টেম রিপোর্ট কে দিয়ে থাকেন? হাসপাতালের চিকিৎসক। তো হাসপাতালের চিকিৎসক যখন পোস্টমর্টেম রিপোর্টটা দিয়ে থাকবে, সেখানে যদি লেখা থাকে আসলে যেভাবে আপনি অপমৃত্যুর ঘটনা, অর্থাৎ আপনি অপমৃত্যুর ঘটনা রুজু হয়েছে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে এই সংক্রান্তে, কিন্তু না, চিকিৎসক সাহেব রিপোর্ট দিয়েছেন না, তাকে হত্যা করে রশিতে ঝুলানো হয়েছে। তো এ ধরনের ঘটনার প্রেক্ষিতে আপনি কি করতে পারেন? অপমৃত্যুর ঘটনা খুনের মামলায় রূপান্তরিত হতে পারে। এরকম সব ক্ষেত্রে আইন খুঁজবেন না, পিআরবি 306 আপনি রেফারেন্স এখানে টানতে পারেন। আরেকটা বিষয় আপনারা হয়তো বলবেন যে স্যার, গলায় রশি দিয়ে সময় দেখলাম আঘাতের চিহ্ন এটা ওটা, তাহলে তো আপনি করতে পারেন, সরাসরি আপনি মার্ডার কেস নেবেন। কারণ আপনি যখন সুরতার প্রতিবেদনে উল্লেখ করবেন তার শরীরে এখানে এখানে আঘাতের চিহ্ন আছে, তাতে তার মৃত্যুর কারণ আপনি যদি ওটাই উল্লেখ করেন তখন তার অপমৃত্যু হচ্ছে না। তো ভুলগুলো সংশোধন করবেন। যাই হোক, এরপরে আমরা একটু আসি আহ নারী ও শিশু নির্যাতন, দুঃখিত, নারী ও শিশু গ্রেপ্তারের ক্ষেত্রে গ্রেপ্তারকালীন ত্রুটি বিচ্যুতি কি কি এবং তার সংশোধনের উপায় কি? আসলে এখানে নারী এবং শিশু যেটা আমরা গ্রেপ্তার করি না, কারণ নারী এবং শিশুকে, নারীকে গ্রেপ্তার করতে গেলে সিআরপিসির 52 ধারাটা অনুসরণ করতে হয়। কারণ কয়েকদিন আগে আমরা দেখেছি যে একজন মিছিল থেকে একটা নারীকে ধরে নিয়ে যাচ্ছেন একজন পুরুষ মানুষ, আসলে এটা কিন্তু আইনি অপরাধ। এই কাজটা যদি পুলিশ করতো তাহলে কিন্তু আন্দোলন চলতো। যাও, না করাই ভালো। তো এখানে যে বিষয়টা হয়েছে যে শিশু আইনের 44 কি বলা হয়েছে যে 9 বছরের নিচে কোনো শিশুকে কোনো অবস্থাতে গ্রেপ্তার করা যাবে না, হাত করা পরানো যাবে না। এই বিষয়গুলো অনেক কিছু এখানে উল্লেখ করানো আছে। তারপরে আবার 15 ধারাতেও কিন্তু এখানে শিশু আইনের মধ্যে অনেক কিছু এখানে উল্লেখ করা আছে। শিশুকে বয়স্কদের সাথে চার্জশিট দেওয়া যাবে না, এগুলো উল্লেখ করা আছে। আর পিআরবি 330 তো বলাই আছে কাকে হাত করা লাগানো যাবে কাকে যাবে না। অর্থাৎ উত্তর হলো 44 এর 1, 330 এবং সিআরপিসির 52 ধারা। যাক, এরপরে যে প্রশ্নটা আমরা একটু দেখবো সেটি হলো কেস ডায়েরি বলতে কি বোঝেন? সবাই আপনারা জানেন, কেস ডায়েরির বিষয়টি সবাই জানেন। সিআরপিসির 172, পিআরবি 263, আর কেস ডায়েরি লেখার পদ্ধতি 264। যাই হোক, এখানে স্পেশাল রিপোর্ট কেস ডায়েরির মধ্যে বলা হয়েছে যে স্পেশাল রিপোর্ট যদি হয়, অর্থাৎ এসআর মামলার ক্ষেত্রে 3 কপি কেস ডায়েরি লিখতে হবে। যেমন আমরা লিখি সাধারণত 2 কপি, কিন্তু এসআর মামলার ক্ষেত্রে 3 কপি কেস ডায়েরি লিখতে হবে। যাই হোক, মানব পাচার প্রতিরোধ দমন আইন 2012, আপনারা অনেকে মনে করছেন 2012 দিক আর 14 দিক, আপনাকে লিখতে হবে 2026 সনে যে সংশোধন হয়েছে। অর্থাৎ এই আইনের 30 ধারায় বলা হয়েছে অপরাধ তদন্ত পদ্ধতি। কারণ 12 দিয়ে আপনার কাজ নেই, আপনি 12 দিবেন, 12 সালের সেই 19 ধারা দিবেন, এটা আপনাকে মার্ক দেয়া হবে না। যাই হোক, আক্রমণ এবং বল প্রয়োগের মধ্যে পার্থক্য কি? আক্রমণ কত ধারা? 351 ধারা। বল প্রয়োগ কত? 350। সরকারি কর্মচারীকে কেউ যদি অপরাধমূলক বল প্রয়োগ করেন বা আক্রমণ করেন, তাহলে অর্থাৎ সরকারি কর্মচারীকে তার দায়িত্ব থেকে অব্যাহতি রাখার উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি আক্রমণ করেন, বল প্রয়োগ করেন, তার মানে প্রশ্নের উত্তর 351, 350, 351 এবং 353। যাই হোক, কিশোর অপরাধ কি? আপনার থানা এলাকায় কার্যকর ভাবে কিশোর গ্যাং দমনে কি কি পদক্ষেপ গ্রহণ করবেন? আইনের আলোকে আশ্রয় দিন। আসলে কিশোর গ্যাংয়ের যে বক্তব্যটা এখানে আছে, এখানে কিশোর অপরাধ, এটি অপরাধ বিজ্ঞানের প্রশ্ন। সাধারণত শিশু কিশোররা যে সকল অপরাধ করে, এটি সে অনেকগুলো অপরাধের কথা বলা হয়েছে অপরাধ বিজ্ঞানে। আমাদের শ্রদ্ধেয় বিএল দাস অর্থাৎ ভানুলাল দাসের বই যারা অপরাধ বিজ্ঞান আছে তারা নিজেরা ভালো বলতে পারবেন। অর্থাৎ শিশু কিশোররা যে সকল অপরাধ করে, চুরি ডাকাতি ছিনতাই ধর্ষণ মাদক কিংবা কোনো বিস্ফোরক দ্রব্য নিক্ষেপ, এ ধরনের অপরাধের শিশু কিশোরদের কথা বলা হয়েছে। এখানে কিন্তু বলা হয়নি শিশু কিশোর অপরাধের কারণ, কিন্তু বলেনি।
তো শিশু কিশোররা কি অপরাধ করেন এই কথাটাই এখানে উল্লেখ করা হয়েছে। কিশোর অপরাধ কি? কিশোর অপরাধ হলো ওই সকল অপরাধ যে সকল অপরাধরা সাধারণত শিশু কিশোররা করে থাকেন, অর্থাৎ যাদের এখনো পরিপক্কতা আসেনি, যারা এই কাজগুলো করে থাকেন। আচ্ছা, আপনার এলাকার কিশোর জ্ঞানের ক্ষেত্রে আসলে টোটালি এই প্রশ্নটা হলো কিশোর জ্ঞান, এটি হলো আপনার বাস্তব অভিজ্ঞতার উপরে আপনার মেধা যাচাইয়ের প্রশ্ন। সবগুলোর ক্ষেত্রে ধারা ব্যবহার প্রযোজ্য নয়। পরবর্তীতে টিকা আসছে রাজসাক্ষী, সিআরপিসির 337 ধারা, তত্ত্বগত ভুল আইনগত ভুল। দেখেন, তত্ত্বগত ভুল আইনগত ভুল এটার মধ্যে পার্থক্য। টিকা লিখতে বলছেন, আচ্ছা তত্ত্বগত ভুল আইনগত ভুল। আপনারা সিআরপিসির 173 ধারা দিচ্ছেন, পিআরবি 275 দিচ্ছেন, আসলে আপনাদেরই ভুল। এর প্রশ্ন সঠিক উত্তর প্যানেল কোডে 76 এবং 79। এই দুটো হলো তত্ত্বগত ভুল এবং আইনগত ভুল। আপনারা অনুগ্রহ করে যদি গুগলে সার্চ দেন, গুগলে লিখে গুগলকে বলেন যে এআই এই প্রশ্নের উত্তর দিয়ে দেয়, একবার সুন্দর করে আপনাকে উত্তর দিয়ে দিচ্ছে। আপনি এগুলো শিখে কাজে লাগবে। অভিমত সাক্ষ্য, এটি এক্সপার্ট ওপিনিয়ন, এটি হলো 45 ধারা সাক্ষ্য আইনের। মানি লন্ডারিং, এটা 2 ধারার উদাহরণে মানি লন্ডারিং এর উল্লেখ করা আছে। আর ইন্টারপোল রেড নোটিশ, এটা আসলে কোনো ধারা না, এটি অপরাধ তদন্ত নির্দেশিকার প্রশ্ন। এই ছিল পুস্তক সহ পরীক্ষার প্রশ্নের উত্তরের সমাধান। আপনারা অনেক শিক্ষক আছেন, অনুরোধ করব আগে শিক্ষা গ্রহণ করেন, তারপর পাঠদান করেন, কাজে লাগবে। ভালো রেজাল্ট করা আর কাউকে পাঠদান করানো এক নয়। সুন্দর প্রশ্ন আসছে, এখানে ঘাবড়ানোর কিছু নেই। তো আপনাদের কথাও ঠিক, এ ধরনের প্রশ্ন যদি আমি পেয়ে যাই আমারও কষ্ট লাগবে এগুলো সমাধান করা, এই তো। তো তারপরেও আপনাদের উদ্দেশ্যে বলছি, হতাশ হবেন না, আপনারা মূল বইকে অনুসরণ করবেন। আবারও বলছি, ছাত্রের চাইতে শিক্ষকের সংখ্যা অনেক বেশি হয়ে গেছে। পয়সার বিনিময়ে যেহেতু শিক্ষাদান করা যায়, আইনের বিষয়গুলো এভাবে নষ্ট করবেন না। আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার মূল মূল কারণ আমাদের মতো শিক্ষকরা। সবাই ভালো থাকুন। কিছু জানার আগ্রহ থাকলে ফোন করে জানবেন। আর আমি যেহেতু ক্লাস করাই, ক্লাসে চলে আসতে পারেন। ধন্যবাদ সবাইকে।